আচ্ছা, তো আজকে আমরা আমাদের জেরোর ক্লাসটা স্টার্ট করতেছি। জেরোর হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করতে হয় এবং কোম্পানি সেটআপ কিভাবে করতে হয়, কোম্পানি সেটিংস গুলো দেখবো। চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে ম্যানুয়ালি এবং ইম্পোর্ট করতে হয়, কিভাবে ইউজার অ্যাক্সেস নিতে হয়, এবং জেরোর প্রো অ্যাডভাইজারের যে গাইডলাইনটা সেটা আজকে দিয়ে দেবো। তো যারা জেরো অ্যাকাউন্ট ওপেন করতে চান তারা প্রথমে সার্চ করবেন হচ্ছে জেরো। ঠিক আছে, প্রথমে জেরোটা সার্চ করে জেরোতে চলে যাবেন। তারপর ট্রাই জেরো ফর ফ্রি, সেটাতে গিয়ে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপরে ইমেল অ্যাড্রেস আপনারা দিবেন। ওকে, তারপরে এখানে আমাকে বলতেছে, হাই মোহাম্মদ, কনফার্ম ইউর ইমেল অ্যান্ড স্টার্ট ইউজিং জেরো, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অ্যান্ড স্টার্ট ইউজিং জেরো। এখন আমার ইমেইলে একটা কোড চলে গেছে, ইমেইলে একটা মেসেজ চলে আসে। ঠিক আছে, সেই মেসেজটা আমরা একটু দেখবো। এই দেখেন, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, ইয়েস ইট ইজ মি। এটাতে ক্লিক করব। এবার পাসওয়ার্ড আমি সেট করব, চুজ ইউর ওন। আচ্ছা, তো আমরা প্রথমে একদম ফ্রেশ জিরো অ্যাকাউন্ট ওপেন করে ফেলছি। ঠিক আছে, এখন জিরো অ্যাকাউন্ট ওপেন করার পরে আমরা প্র্যাকটিস করার জন্য 30 দিনের ট্রায়াল ভার্সন পাবো, কুইক বুকস এর মতোই, একদম সিমিলার। কুইক বুকসে যেটার নাম হচ্ছে কোম্পানি, আর জেরোতে সেটার নাম হচ্ছে বিজনেস। ঠিক আছে, 30 দিনের জন্য আমরা একটা বিজনেস ক্রিয়েট করব, ঠিক একইভাবে যেভাবে আপনাদেরকে ফোল্ডার গুলা দিতাম। এবার আপনারা প্র্যাকটিস করছেন কুইক বুকসে হচ্ছে ইউএস এর কোম্পানি দিয়ে, তাই না? এবার জেরোটা আমরা প্র্যাকটিস করাবো হইতেছে ইউকে এর কোম্পানি দিয়ে। ঠিক আছে, জেনোভা কম্পিউটার্স লিমিটেড। ওকে, জেনোভা কম্পিউটার্স লিমিটেড হাইপেন দিয়ে আপনারা আপনাদের নিক নেম, ফাদার্স নেম, মাদার্স নেম যা আছে সব লিখে ফেলবেন। হ্যাঁ, আমাকে একজন কোশ্চেন করছিল, স্যার কি নিক নেম লিখবো নাকি পুরা নাম লিখবো, এই জন্য বলে দিলাম আর কি। হ্যাঁ, তারপর এটার অ্যাড্রেস এই যে 16 মাউন্ট ক্লোজ হাইওয়ে, বুরুকহ্যামশায়ারের আর কি আছে। এটা হচ্ছে পার্টনারশিপ কোম্পানি, কম্পিউটার হার্ডওয়্যার সেলস এন্ড সার্ভিস রিলেটেড। খুব ইন্টারেস্টিং, মজা পাবেন জেরো করে যদি কুইক বুকসটা ভালো করে শিখেন। আচ্ছা, এটা ইন্ডাস্ট্রি হইতেছে কম্পিউটার এন্ড কম্পিউটার পেরিফেরাল হোলসেলিং। এটা আসে না। কান্ট্রিটা কি দিব? ইউকে, তাই না? ইউনাইটেড কিংডম। ইউ ইউ কোথায়? এই যে ইউকে। ইউকে দেওয়ার সাথে সাথে নিচে একটা জিনিস চলে আসে, লাস্ট ডে অফ ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে ইউকে এর সর্বশেষ ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট মান্থটা কত? 31 মার্চ। আপনার এমপ্লয় আছে কিনা, ইয়েস দিয়ে দিবেন। তারপরে ভ্যাট রেজিস্টার্ড কিনা, অবশ্যই ইয়েস দিবেন। এরপরে বলছে হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস, কিভাবে আপনি বিজনেস রান করেন, কি যে কোনো একটা চুজ করলে হয়। আমি ধরে নিলাম আমি কুইক বুকস আগে ব্যবহার করতাম, নট ম্যান্ডেটরি। স্টার্ট ট্রায়াল, প্রথমটা যেটা করলাম, পাসওয়ার্ড, নাম, মোবাইল নাম্বার দিয়ে, সেটা হচ্ছে ইমেল দিয়ে, সেটা হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাকাউন্ট, আমার নিজের অ্যাকাউন্ট। ঠিক আছে, আর এরপরে যেটা করলাম সেটা বিজনেস, 30 দিন মেয়াদে শেষ হয়ে যাবে। আরো করা যাবে ভাই, দেখাইতেছি। এই যে দেখেন, এটা এখন আমরা সুন্দর করে একটা ড্যাশবোর্ডে চলে আসি। দেখেন, এখানে আপনাকে বলেই দিছি ইউ হ্যাভ 30 ডেজ লেফট ইন ট্রায়াল। কুইক বুকসে যেটা আমাকে সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে গিয়ে খুঁজতে হইতো, তাই না? আপনি এখান থেকে কিনে নিতে পারেন। এটা হইতেছে ইন্টারফেস। আজকে আমাদের জেরোর পুরা থিওরি ক্লাস। জেরোতে কাজ করা ইজি, কিন্তু একটা জায়গায় সমস্যা, জেরোর কোন অপশনটা কোথায় আছে সেটা মনে রাখা হচ্ছে সব থেকে বড় ডিফিকাল্ট। কুইক বুকসে যেমন আমি ইজিলিতে নেভিগেট করতে পারি, বাম পাশে সুন্দর করে তারা দিয়ে রাখছে, বা গিয়ার আইকন থেকে বের করতে পারি। কিন্তু এইখানে হচ্ছে মনে রাখারটা একটু ক্রিটিক্যাল ওয়েতে। যেমন আগে কুইক বুকসে কাস্টমার রিলেটেড কাজ আমরা সেলস ইফেক্ট দেখতাম, তারপর সাপ্লাই রিলেটেড কাজ আমরা ইয়াতে দেখতাম, এক্সপেন্স সেন্টারে দেখতাম, তারপরে ব্যাংক ট্রানজেকশন, চার্ট অফ অ্যাকাউন্ট সব এক জায়গায় আমরা দেখতাম। কিন্তু এখানে এটা না, এখানে একটু ডিফারেন্ট আছে। ওকে, এটা হচ্ছে আমার কোম্পানি ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, কোম্পানি ড্রপ ডাউন মেনু, যেই মেনু থেকে আমি কি করতে পারি, আরো অনেক কিছু কোম্পানি, যদি আমার আরো অনেক কোম্পানি ক্রিয়েট করা থাকে বা আরো অনেক কোম্পানির অ্যাক্সেস আমার কাছে থাকে, সেগুলোতে আমি ড্রাইভ করতে পারবো। এটাকে বলা হয় কোম্পানি ড্রপ ডাউন। আমরা এখন অবস্থান করতেছি ড্যাশবোর্ডে। তারপর আর কিছু অপশন আছে, বিজনেস অপশন আছে,
অ্যাকাউন্টিং অপশন আছে, পেরোলের অপশন আছে, তারপরে হচ্ছে প্রজেক্টের অপশন আছে, কন্টাক্টের অপশন আছে। এখন আসেন কন্টাক্ট জিনিসটা কি। আমরা কুইক বুকসে সাপ্লায়ার আলাদা অ্যাড করছিলাম, কাস্টমার আলাদা অ্যাড করছি, কিন্তু জেরোর ক্ষেত্রে আমরা করব হচ্ছে কন্টাক্ট। কন্টাক্ট হইতেছে ওয়ান কাইন্ড অফ কমন নাউনের মতো। কমন নাউন আর প্রপার নাউন বুঝেন তো? বলেন তো কেউ একজন। একেবারে ছোট ক্লাসের পড়া। কমন নাউন আর প্রপার নাউন, আপনারা প্রত্যেকে এক একজন কি প্রপার নাউন, তাই না? এখন একবারে যদি আমি আপনাদের বললাম যে স্টুডেন্টস, সেটা কি কমন নাউন হয়ে গেল না? তো এটাই, যে কন্টাক্ট হিসেবে আমি পার্সন গুলাকে অ্যাড করব কন্টাক্ট হিসেবে। পরবর্তীতে তাকে যদি তার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনি, তখন আমি সাপ্লায়ার হিসেবে ব্যবহার করব। যদি তার কাছে আমি বিক্রি করি, তাকে কাস্টমার হিসেবে ব্যবহার করব। মানে সে এক জায়গায় থাকবে, তাকে যেরকম চারিত্রিক বৈশিষ্ট্য আমি দান করব, সে ওই রকম ভাবে ট্রিট করবে আমার সাথে। ঠিক আছে। তারপর এটা হচ্ছে প্লাস নিউ আইকন, যেটা কুইক বুকসে ছিল। আর এখানে হইতেছে সার্চ বার, এটা হচ্ছে নোটিফিকেশন, এটা হচ্ছে হেল্পলাইন, আর এটা হচ্ছে মাল্টিপল ডটস, যেটা দিয়ে বিভিন্ন অ্যাপস কানেক্ট করা যায়। এই যে মাত্র আমি কি অ্যাকাউন্ট ওপেন করছি না? এই নামের, আমার নামের প্রথম দুইটা অক্ষর মোহাম্মদ সোহান MS, আমার ওই অ্যাকাউন্টটা থাকলে দেখতেন ছবি দেওয়া ছিল। ঠিক আছে, আপনি চাইলে ড্যাশবোর্ডটা এখান থেকে এডিট করে নিতে পারেন। এবার আসেন, আমরা অ্যাকাউন্ট ওপেন করলাম, কোম্পানি ওপেন করে ফেললাম, তাই তো? অ্যাকাউন্ট ওপেন করছি, কোম্পানি ওপেন করছি। এবার আসেন কোম্পানি সেটিং, ইউজার, অর্গানাইজেশন, ইমেল সেটিং। অফ করে কেমন দিছি? এবার আমরা ড্রপ ডাউন, এটাকে বলা হয় কোম্পানি ড্রপ ডাউন। ভাই আমরা যখন কুইক বুকসে রিজেন্ট ট্রায়াল ভার্সন ওপেন করতাম, আমাদের আরেকটা লিঙ্কে যাইতে হতো না? এই যে দেখেন, এইখানেই মধ্যে অ্যাড এ নিউ অর্গানাইজেশন আছে, আপনাকে বাইরে গিয়ে খুঁজতে হবে না। ঠিক আছে। যদি কোনো কারণে আপনার ট্রায়াল ভার্সন শেষ হয়ে যায়, দেখেন কেমন দেখা যায় তখন। ট্রায়াল ভার্সন শেষ হয়ে গেলে এই যে আপনার সবকিছু এখানে চাচ্ছে, কমে যায়। এই যে যখন ট্রায়াল ভার্সন শেষ হয়ে যাবে না, তখন আপনার এরকম ইন্টারফেস দেখা যাবে, ট্রায়াল ভার্সনটা আপনার শেষ। ঠিক আছে। তখন এই পাশেই দেখেন ভাই, আবার অ্যাড এন অর্গানাইজেশন আছে। মানে জেরোর ভিতর থেকেই আপনি কি করতে পারেন, আপনি আরেকটা কোম্পানি ওপেন করতে পারেন, যেটা কুইক বুকস এর ক্ষেত্রে ছিল না। তো আমরা চলে যাব আমাদের, এই যে দেখেন, এই যে কোম্পানি ড্রপডাউন বলছি না, এই দেখেন ডেমো কোম্পানি, মানে ওই যে স্যাম্পল কোম্পানি। আর কি আমরা যে কোম্পানি ইয়ে করছিলাম, জেনোভা কম্পিউটার্স, এই জেনোভা কম্পিউটার্স আমি চলে যাব। ক্লিক করা মাত্র জেনোভা কম্পিউটার্স আমাকে নিয়ে যাবে। এবার আসেন আমরা কিছু সেটিংস করব। কোম্পানি ড্রপডাউন সেটিংস থেকে ফাইল, সেটিং, সাবস্ক্রিপশন এন্ড বিলিং আছে, এক্সপেন্স, ক্লেইম, অ্যানালাইটিক্স, হাবডগ, রোটা, টাইম, অ্যাটেন্ডেন্স, অ্যাপ স্টক, মাই জিরো। ওকে। মাই জিরোতে গেলে একটু আগে তো দেখালাম, এখানে গিয়ে আপনারা আপনাদের সেটিংস নাম নিয়ে সেট করতে পারেন। এবার আসেন, প্রথমে আমরা দেখবো একটু ফাইল। ফাইলটা কি জিনিস ভাই? আমরা তো গুগল ইউজ করি, তাই না? গুগল ড্রাইভ, জেরোর মধ্যে এটা হইতেছে গুগল ড্রাইভ ফাইল। দেখছেন, কোম্পানি ড্রপ ডাউন থেকে ফাইলসে গেলে এটা ড্রপ ডাউন, আপনি যে কোনো কিছু এখানে আপলোড করে রেখে দিতে পারেন। এই ধরেন আমি একটা জিনিস, সার্ভিসটা আমি এটাকে রেখে দিলাম, এই দেখছেন ড্রাইভের মতো স্টোর হয়ে থাকবে। আপনি এখান থেকে তাকে কি হিসেবে ব্যবহার করতে চান, এই যে এখান থেকে ড্রপ ডাউন থেকে গিয়ে তাকে বিল হিসেবে করতে চান, সেলস ইনভয়েস, স্পেন্ড মানি, রিসিভ মানি, নাকি ডিলিট করে দিতে চান, সবকিছু আপনি করতে পারবেন। মানে এটা হইতেছে ওয়ান কাইন্ড অফ আপনার কাছে একটা গুগল ড্রাইভ। ঠিক আছে, সে স্টোর করে আপনার ইনফরমেশন গুলো রাখতে পারে, আপনি চাইলে আপলোড করতে পারেন। হ্যাঁ, কি? না না, এরকম কোন নির্দিষ্ট সীমানা না। ঠিক আছে, এরকম কোন নির্দিষ্ট নির্ধারণ করা না। তো এটা গেল হচ্ছে আমার ফাইলস এর অপশন। এরপর আসেন সেটিংস। সেটিংস এর সর্বপ্রথম অর্গানাইজেশন ডিটেইলসটা আমরা দেখব। ওকে। তার প্রথমে আসতেছে কি লোগো দেওয়া, তাই না? আপনাদের এই যে অ্যাসাইনমেন্টের মধ্যে আমি লোগো দিয়ে রাখছি, জেনোভা কম্পিউটার্স লিমিটেডের লোগোটা ডাউনলোড করে নিন। আপলোড লোগোতে চলে যান, লোগো দেন, অটোমেটিক্যালি চলে আসে, টেনশনের কিছু নাই, যে চলে আসে।
ডিসপ্লে নেম থাকবে, লিগ্যাল নেম দিলাম জেনেভা কম্পিউটার্স লিমিটেড। তারপরে ইন্ডাস্ট্রি যেটা চুজ করে আসি, বিজনেস স্ট্রাকচার যেটা আপনাদেরকে দেখাইছি কি পার্টনারশিপ, তাই না? ওকে। অর্গানাইজেশন রেজিস্ট্রেশন নাম্বার, নাম্বার কি দিয়ে রাখছি? নাম্বার আছে। অর্গানাইজেশন ডেসক্রিপশন, যদি এই যে ডেসক্রিপশন আমি এখানে কিছু বলি, দিস বিজনেস ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট অফারিং, ক্যাটালগস, লিস্ট, অ্যাক্সেসরিজ, এগুলাকে এখানে এনে পেস্ট করে দেন। তারপরে আসেন কন্টাক্ট ইনফরমেশন, মেইলিং অ্যাড্রেস, বিশাল বড় ফিজিক্যাল অ্যাড্রেস, তারপরে টেলিফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, মোবাইল, ফ্যাক্স, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আরো যা আছে সব। ঠিক আছে, আমি একটু অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসি। একটু আস্তে আস্তে কাটতে থাকি, দেখি কোথায় গিয়ে দাঁড়ায়। ওকে, তারপরে এবার আসেন জিপ কোড, এই যে 16 মাউন্ট, এই যে জিপ কোড সহ চলে আসে। ঠিক আছে, এরপরে আসেন টেলিফোন নাম্বার, তার টেলিফোন নাম্বার, ভাই এই নাম্বার আবার কল করে দিন। হ্যাঁ, ওকে। এরপর আসেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়ে দিয়ে দিলাম। ওয়েবসাইট কপি করতে কতই না ভালো লাগে, এর থেকে মজার জিনিস আর কি হইতে পারে। ফেসবুক টুইটার কোনো কিছুই নাই, তাহলে আমরা ডিটেলস গুলো দিলাম, তার ছবি অ্যাড করলাম, ডিসপ্লে নেম দিলাম, বিজনেস স্ট্রাকচার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেসক্রিপশন, তার অ্যাড্রেসটাকে সেট আপ করে টেলিফোন নাম্বার, ইমেল এবং ওয়েবসাইটটাকে দিয়ে আমি জাস্ট সেভ করে দিব। ওকে, সেভ হয়ে গেছে। এবার আমরা আবার চলে যাব অর্গানাইজেশন সেটিংস এর মধ্যে। তাহলে অর্গানাইজেশন সেটিংসটা আমরা দেখে ফেললাম, তাই তো? অর্গানাইজেশন সেটিংসটা আমাদের এখানে দেখা হলো। এরপর আসেন ইমেল সেটিংস এবং ফাইন্যান্সিয়াল সেটিংস। ইমেল সেটিংস কোথায়? এই যে ইমেল সেটিংস, এই যে দেখেন ইমেল টেমপ্লেট, অলরেডি তারা 8টা টেমপ্লেট রেডি করে রাখছে, মানে রিপিটিং ইনভয়েস যদি করেন, কাউকে পাঠাইতে হয়, এই যে বাই ডিফল্ট তারা কি রেডি করে রাখছে, আপনি চাইলে আপনার মতো করে এডিট করে দিতে পারেন। ঠিক আছে, তারপর সেলস ইনভয়েসের জন্য কেমন ইমেল হইতে পারে, তারপরে ক্রেডিট নোটের জন্য কেমন হতে পারে, মানে তারা অলরেডি করেই রাখছে আপনার জন্য। আপনি নতুন করে চাইলে এই যে অ্যাড ইমেল টেমপ্লেটে যান, আপনি কি টাইপের করতে চান। ধরেন আপনি চাচ্ছেন হইতেছে অটোপে, এই যে দেখছেন অটোপে এর জন্য তারা কি একটা বাই ডিফল্ট ইমেল রেডি করে আপনাকে দিয়ে দিছে। আপনি চাইলে আপনি এখান থেকে এডিট করে আপনি আপনার মতো লেখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এটা হইতেছে ইমেল সেটিংস। আপনাদের যদি প্রয়োজন পড়ে, ক্লায়েন্টের যদি প্রয়োজন পড়ে, তাকে সাজেস্ট করতে পারবেন। আপনি এখান থেকে একটা ইমেল লিখে রাখেন, যাতে আমি যখন ওই যে ইমেল সেন্ড করব, তখন ওই ইমেলটা যাতে বাই ডিফল্ট চলে যায়। কথা বুঝাতে পারছি? এটা হচ্ছে ইমেল সেটিংস। আচ্ছা, কুইক বুকসে আপনাদেরকে কি অ্যাক্সেস দেওয়ানো শিখেছিলাম? কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস দিয়ে করতে হয়, ভিডিও দিয়ে দিছিলাম আপনাদেরকে, তাই না? হ্যাঁ, কিভাবে অ্যাক্সেস দিয়ে করতে হয় এটাও আজকে দেখাবো। এরপর আসেন ফাইন্যান্সিয়াল সেটিংসটা, অভ্যাসটা রয়ে গেছে, মানে অন্য আইডিতে করা তো। আচ্ছা, ফাইন্যান্সিয়াল সেটিংস, সেটিংসে যাই দেখি এখানে কি আছে ফাইন্যান্সিয়াল সেটিংস, দেখেন তো। তাহলে ফাইন্যান্সিয়াল সেটিংস কই পাবো? চলেন আমরা একটু ঘোরাফেরা করে আসি জিরো থেকে। বিজনেসের আন্ডারে কি কি অপশন আছে? শর্ট টার্ম ক্যাশ ফ্লো, বিজনেস স্ন্যাপশট, ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, অনলাইন পেমেন্ট, কোড, সেলস ওভারভিউ, মানে সেলস রিলেটেড কাজগুলো এখানে আছে, তাই না? অন গেট সেলস, তারপর বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ, এইখানে এই কাজটা আছে। এক্সপেন্স ক্লেইম, তারপরে প্রোডাক্ট এন্ড সার্ভিস এখানে আছে। তারপরে অ্যাকাউন্টিং এর আন্ডারে কি কি আছে ভাই? ব্যাংক অ্যাকাউন্ট, রিপোর্ট এবং অ্যাডভান্স। আর এগুলো কি ফেভারিট করা, তাই না? এই জন্য এখানে আসছে। আমি একটু অ্যাডভান্স অপশনে যাই, এই যে অ্যাডভান্স অপশন, ফিক্সড অ্যাসেট, ফাইন্যান্সিয়াল সেটিংস, চার্ট অফ অ্যাকাউন্ট, ট্যাক্স রেট, ট্র্যাকিং ক্যাটাগরি, কনভার্সন ব্যালেন্স। দেখছেন ওই কোন জায়গার জিনিস কই দিয়ে রয়ে গেছে? সেটিংস থাকার কথা কি ওইখানে সেটিংস এর মধ্যে না? আর অত সেটা কই আছে? অ্যাকাউন্টিং এর আন্ডারে। বুঝাতে পারছি? তারপরে পেরোল, প্রজেক্ট এবং কন্টাক্ট,
এই যে কন্টাক্টের আন্ডারে কাস্টমার সাপ্লাই, যাকে যে হিসেবে ব্যবহার করবো। আর প্লাস নিউ এর আন্ডারে কি কি আছে? ইনভয়েস, যেটা বিজনেসে ছিল, পেমেন্ট লিঙ্কও ছিল, বিল, কন্টাক্ট, কোড, পারচেজ অর্ডার। সব থেকে মজার এবং ইন্টারেস্টিং দুটো জিনিস যারা আমাকে দেয়, স্পেন্ড মানি এবং রিসিভ মানি। স্পেন্ড মানি এবং রিসিভ মানি, ঠিক আছে? এগুলোর ব্যবহার আমরা এক এক করে দেখবো। আচ্ছা, এইবার এইখানে একটু খেয়াল করেন কয়টা আছে, সেটিংস কয়টা আছে বলেন তো? 5টা, আর এর পাশে একটা, কয়টা? 6টা, তাই না? ওকে, দেখবেন ম্যাজিকের মতো আরো অপশন চলে আসবে। সেটিংস অপশনে যাই, সেখান থেকে ইউজার্সে যাব। এই যে এইখানে, এইখানে আপনার নাম শো করবে, আপনার ইমেল অ্যাড্রেস শো করবে। আপনি যদি আপনার কোনো অ্যাকাউন্টেন্টকে অ্যাক্সেস দিতে চান, তখন এই যে ইনভাইটে ইউজার হিসেবে দিতে হবে, ঠিক আছে? মানে ওই যে ক্লায়েন্ট, সে কি করবে? অ্যাকাউন্টে ঢুকবে, ঢুকে ইনভাইটে ইউজার দিয়ে আমাকে সে অ্যাক্সেস দিবে। এই যে অ্যাক্সেস, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে কি অ্যাক্সেস আমাকে দিবে। এবার আসেন অ্যাক্সেসের বিষয়টা বুঝি। আমি এখানে কি লগ ইন করছি না? আচ্ছা, আমি এটাকে চেঞ্জ পারমিশনে যাই। দেখেন, বেসিক্যালি 3টা ক্যাটাগরিতে অ্যাক্সেস দেওয়া যায় প্রজেক্টের ক্ষেত্রে। প্রজেক্টের ক্ষেত্রে 3টা স্টেপ: লিমিটেড, স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিন। সব থেকে বেস্ট হইতেছে অ্যাডমিন, যদি আপনাকে দিয়ে সম্পূর্ণ প্রজেক্টের কাজ করা নেয়। তারপরে পেরোল, যদি আপনাকে দিয়ে পেরোলে কাজ করে তাহলে অ্যাক্সেস দিবে, না হলে দিবে না। এখন সব থেকে পাওয়ারফুল জায়গা হচ্ছে বিজনেস এন্ড অ্যাকাউন্টিং ভাই। বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এ সবচেয়ে পাওয়ারফুল জায়গা হচ্ছে অ্যাডভাইজার। কারণ অ্যাডভাইজার রোল যদি নিতে পারেন, তাহলে অনেক কিছু আপনি অ্যাক্সেস পাবেন। বিশেষ করে আপনার যখন ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাবেন, অনেক ব্যাংক রিকনসিলিয়েশন যখন করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনি একটা অপশন পাবেন, ক্যাশ কোডিং। এটা মনে রাখেন, আমি পরে আপনাদেরকে দেখাবো রিকনসিলিয়েশনের সময় ক্যাশ কোডিং অপশনটা। তো ওই ক্যাশ কোডিং অপশন বা অন্যান্য আরো অনেক কিছুর অ্যাক্সেস পাওয়ার জন্য আপনাকে অ্যাডভাইজারি রোলে যাইতে হবে। তাহলে অ্যাডভাইজারে গেলাম, আর বক্স গুলাতে চেক মার্ক দিয়ে দিব, এই যে আপডেট পারমিশন দিলাম। ক্লায়েন্টকে বলবেন, ভাই আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দেন, বিজনেস এন্ড অ্যাকাউন্টিং কি অ্যাডমিন অ্যাক্সেস দেন। এবার আসেন অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে যায়, দেখেন ম্যাজিক্যাল, দেখছেন চলে আসে না? জার্নালও কিন্তু এতক্ষণ ছিল না, জার্নালও আসে, ফাইন রেকর্ডও আসে, এক্সপোর্ট ডাটাও আসে, অ্যাসুরেন্স ড্যাশবোর্ড, হিস্টরি নোটও আসে। তারপর এখান থেকে ফিক্সড অ্যাসেট সেটিংস আসছে, ট্র্যাকিং ক্যাটাগরি, রিপোর্টিং পারফরম্যান্স, এগুলো প্রত্যেকটা আসে, দেখছেন? এই জন্য অ্যাডমিন রোলের পাওয়ারটা সব থেকে বেশি। ওকে, এবার আসেন আমরা ফাইন্যান্সিয়াল সেটিংস এ যাই, যেটা কুইক বুকস এর গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে ফাইন্যান্সিয়াল সেটিংসটা যেটা ছিল অ্যাডভান্স সেটিংসটার মধ্যে। এই যে দেখেন ভ্যাট, ভ্যাট কি স্কিম হবে ভাই? ক্যাশ না অ্যাক্রুরাল? ক্যাশ। ক্যাশ স্কিম দিবেন। ভ্যাটের পিরিয়ড কোয়ার্টারলি বেসড, ভ্যাটের নাম্বার থাকলে দিবেন। দেখেন কত সুন্দরভাবে এই যে শুরু হয়ে গেছে। আচ্ছা, ভ্যাটের এটা স্কিম দিব হচ্ছে আমরা ক্যাশ, ভ্যাট পিরিয়ড হচ্ছে কোয়ার্টারলি। দেখেন তারা কত সুন্দরভাবে বলছে ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্সের ক্যালকুলেশনটা কিভাবে হবে, এক্সক্লুসিভ পদ্ধতিতে হবে নাকি ইনক্লুসিভ পদ্ধতিতে, আপনি এখান থেকে বলে দিতে পারেন। দেখেন তারা বলে দিছে ফর সেলস এর জন্য ট্যাক্স এক্সক্লুসিভ। এই যে দেখেন, আপনি চাইলে ইনক্লুসিভ সেট করে দিতে পারেন, বেসড অন লাস্ট সেল দিতে পারেন, নো ট্যাক্স দিতে পারেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট, কারণ এখানে যা সেটিংস করবেন তার উপর ডিপেন্ড করে ইনভয়েস, কোটেশন, ক্রেডিট নোট, রিসিভ মানি সেগুলো থেকে ইম্প্যাক্ট করবে। এই যেখানে বলেই দিছে। তারপর পারচেজের ক্ষেত্রেও আপনি সেম কাজ করে দিতে পারেন। এটার ইম্প্যাক্টটা কোথায় কোথায় করবে? বিল, পারচেজ অর্ডার, ক্রেডিট নোট, স্পেন্ড মানি, এগুলো থেকে ইম্প্যাক্ট করবে সেটা, ঠিক আছে? তারপরে আপনার ক্লায়েন্ট যদি কনস্ট্রাকশন রিলেটেড হয়, সে এখানে তার অপশন গুলাকে ফিল আপ করবে। আই এম রেজিস্টার্ড কন্ট্রাক্টর, পাবলিক আই এম রেজিস্টার্ড সাব কন্ট্রাক্টর, তাই না? এই জিনিসগুলা তারা এখানে সেট আপ করে নেবে। ওকে, তারপরে আসেন লগ ডেট। মনে আছে ক্লোজ দ্য বুক কুইক বুকস এর? হ্যাঁ ভাই, এটাই হইতেছে এখানে লগ ডেট নামে। দেখেন লক ডেটের ক্ষেত্রে দুই জায়গায় অ্যাক্সেস দিছে, একটা এক্সেপ্ট অ্যাডভাইজার, মানে প্রথমটাতে যদি সেট করে দেওয়া হয় ডেট, তার মানে এখানে অ্যাডভাইজার ব্যতীত বাকি সবার জন্য লক হয়ে যাবে।
অ্যাডভাইজার রোলে যে থাকবে সে করতে পারবে। আর এরপরটা স্টপ অল ইউজার্স, মানে সবার জন্য বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যে টাইম জোন দেওয়া আছে, সেভ করে দিবেন। যেহেতু আমার কোম্পানি ইউকের, ওই জন্য ওই দেশে দেখাতেছে রিটার্ন। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল সেটিংসটা করে ফেললাম। কত সহজ, তাই না? ওকে, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন বুঝছেন তো, তাই না? কোথায় থেকে? সেটিংস থেকে ইউজার্সে গিয়ে ক্লায়েন্টকে বলবেন যে আমাকে ইনভাইট করো। অবশ্যই আপনাদের জেরো অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? ইনভাইট করো, ইনভাইট করে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দাও। ক্লিয়ার? এরপরে আসেন আজকের ক্লাস শেষই, অ্যাডিং চার্ট অফ অ্যাকাউন্ট ম্যানুয়ালি অ্যান্ড ইন্টারনেট। সমাতে ভাই ক্লাস শুরু হইলো তো, এই জন্য একটু এলোমেলো লাগবে। ক্লাস আবার আস্তে আস্তে সামনে আগাক, দেখবেন যে ঠিক হয়ে যাবে। এই জন্য তো বললাম অপশন মনে রাখা ডিফিকাল্ট এখানে। কেন বলছি? যেটাতে কাজ করা সহজ, একবারে ইজি। জেরো কাস্টমাইজ সফটওয়্যার, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ওইসব কান্ট্রিতে যারা থাকে তাদের জন্য এটা সফটওয়্যার হতে পারফেক্ট। অথচ ওয়ার্ল্ডের মধ্যে 4.6 বিলিয়ন মানুষ এটা ইউজ করে কাস্টমাইজ সফটওয়্যার গুলো। ওকে, এরপরে আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট পাবো অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশন। দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আবার ভালো লেগে যাবে। ঠিক আছে, ওই যে প্রিয়তম ছবির মতো, তখন ভালো লেগে যাবে। হ্যাঁ, প্রথম অংশ দেখে ভালো লাগে না, পরের অংশ দেখে খুব ভালো লেগে গেছে। আচ্ছা, প্রথম অংশে তো শাহরুখ খান আসবে না, পরের অংশে আসবে। এই জন্য পরের অংশটার জন্য ওয়েট করতে হবে। দেখেন কত সুন্দর ভাবে তারা এখানে দিয়ে রাখছে। আমাদের সিআর ভাই কি আসছে? আসে না এখনো? ওকে, আসেন। দেখেন এত সুন্দর করে দিয়ে রাখছে। প্রথম অপশনটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট মানে কি? আপনার যত চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেগুলোকে আপনি অ্যাড করবেন। আবার অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক রিলেটেড, মানে জেরো কি করছে, জেরো তার সফটওয়্যারে ব্যাংকটাকে একেবারে আলাদা করে ফেলছে, মানে ব্যাংকের পোর্শন আলাদা থাকবে। ঠিক আছে, এই জন্য ব্যাংক অ্যাকাউন্টটাকে সে আলাদা করে রাখছে। আর বাকি ব্যাংক ব্যতীত যত অ্যাসেট, লাইবিলিটি, এক্সপেন্স, ইনকাম, ড্রয়িং সবকিছু আপনি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করবেন। আর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার সেভিংস অ্যাকাউন্ট হোক, চেকিং অ্যাকাউন্ট হোক, ক্রেডিট অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হোক, সবই কি আপনার অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। তারপরে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন, এই যে ইম্পোর্ট করতে পারবেন, আবার এখানে চাইলে এক্সপোর্টও করে নিতে পারেন। ঠিক আছে, এক্সপোর্ট বলতে বোঝায় সিএসভি ফাইলে ডাউনলোড হবে। ঠিক আছে, সিএসভি। জেরো আবার এক্সেল ফাইল সাপোর্ট করে না, জেরো সম্পূর্ণটা সিএসভি তে সাপোর্ট করে। এবার আসেন, দেখেন কি সুন্দর তারা প্যানেল ক্রিয়েট করে রাখছে। অ্যাসেটের জন্য একটা, লাইবিলিটির জন্য একটা, ইকুইটির জন্য একটা, এক্সপেন্সের জন্য একটা, রেভিনিউর জন্য একটা, আর আর্কাইভ হইতেছে ডিলিট করা আর কি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এইখানে প্রথমে কি কোড নাম্বার দেওয়া আছে, তারপরে নেম দেওয়া আছে, তারপরে টাইপ দেওয়া আছে, তারপরে ট্যাক্স রেট দেওয়া আছে। এরপরে হইতেছে ইয়ার টু ডেট, মানে আপনার ওপেনিং ব্যালেন্স। আমার এক স্টুডেন্ট আমাকে বলছিল যে স্যার, আপনি কুইক বুকস নিয়ে পুরো একেবারে আলোচনা করে ফেলছেন, জেরো নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে আমাদের জন্য ভালো। চ্যানেলের মধ্যে কিন্তু আমি একটা প্লে লিস্ট দিছি শুধু জেরো চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে। কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে যে মানে আর কি আশানুরূপ মানুষের যে একটা প্রত্যাশা থাকে যে দেখবে, সেটা দেখে নাই। কারণ আমি বুঝলাম যে, এটাই বুঝলাম যে জেরো প্রতি ইন্টারেস্টেড কম, সবাই মনে করে জেরো পারে। ঠিক আছে, এটা আর কি। যাই হোক, ওইখানে চার্ট অফ অ্যাকাউন্টের প্লে লিস্টটা দেখেন, হ্যাঁ, কাজে লাগবে। হ্যাঁ, 6টা মনে হয় না? হ্যাঁ, হইতে পারে ভাই, করে রাখছি। তারপরে পরে ভাই তাও ইনকাম করেন, আমার কথা হলো তাই। আচ্ছা, হলে গেলে সব অ্যাকাউন্ট পাবেন বাই ডিফল্ট ভাই, কিছু আবার তালা দাও, মানে এগুলা কোনোদিনও ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন, বাট ইউ কান্ট ডিলিট অফ ইট। বাকিগুলো ডিলিট করতে পারবেন। এখানে বাই ডিফল্ট দেওয়া আছে অনেক ভাই, বাই ডিফল্ট দেওয়া আছে 86টা, কুইক বুকস এর থেকেও বেশি। হ্যাঁ, কুইক বুকস এ 75। এখন আসেন আমরা অ্যাসেটে যদি যাই,
অ্যাসেটের অ্যাকাউন্ট নাম্বার তারা কিন্তু দিয়ে রাখছে, কিছু কিছু অ্যাকাউন্ট নাম্বার দেখেন, অ্যাসেট তারা 6 দিয়ে 6 7 দিয়ে স্টার্ট করছে, তাই না? তারপর লায়াবিলিটি, লায়াবিলিটি তারা 8, তারপরে হইতেছে 9 দিয়ে স্টার্ট করছে। তারপরে ইকুইটি 950 থেকে স্টার্ট। তারপরে এক্সপেন্স, এক্সপেন্সের জন্য তারা 3 4, এই যে 3 4 ইউজ করছে, আর 5 এর একটা আছে। আর এক্সপেন্স রেভিনিউর জন্য তারা 2 ইউজ করছে, তাই না? এখন আসেন আমরা কি করব, আপনাদের যে ফোল্ডার দিব ভাই তার নিচের মধ্যে আছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, আরবিএস ব্যাংক। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট না, অ্যাড ব্যাংকে চলে যাব। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ডিরেক্ট এখান থেকে কানেকশন করে নিবেন, ঠিক আছে, আপনার ক্লায়েন্ট। আর নাই যেহেতু আমরা অ্যাড উইদাউট ব্যাংক ফিটে চলে যাব, কন্টিনিউতে যাব। যাওয়ার পরে আমরা আমাদের ব্যাংকের নাম দিয়ে দেব, ঠিক আছে, আরবিএস ব্যাংক। আমার যে কি কষ্ট লাগতেছে, আমার ওই অ্যাকাউন্টে দুটো চলে গেছে। অ্যাকাউন্ট টাইপ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার অসুবিধাটাও বলবো। আদার, অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো কিছুই দিয়ে দিই, হ্যাঁ, না দিলেও চলবে। অ্যাকাউন্ট কোড, ব্যাংকের, ব্যাংকে আমার অ্যাসেট না, অ্যাসেটের কোন নাম্বারটা ফাঁকা আছে, 650, 650, কারেন্সি জিবিপি। ও অ্যাকাউন্ট নাম্বার মানে যে কোনো একটা বাই ডিফল্ট দিতেই হবে। বাই ডিফল্ট যে কোনো একটা দিতে হবে। অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। দেখেন তো এবার অ্যাসেট পাশে চলে আসি, 650 আসে না, আসছে কি, চলে আসছে। এরপরে আরেকটা আসেন, আরেকটা কি করব, মনজো ব্যাংক, তাই না? মনজো ব্যাংক এবার অ্যাড করে দিই। অ্যাড উইথ দ্য ব্যাংক ফিট, কন্টিনিউ। অ্যাকাউন্ট টাইপ ক্রেডিট কার্ড যেহেতু নাই তাহলে আদার। অ্যাকাউন্ট কোড 651 দিলাম, কারেন্সি জিবিপি সেভ আছে। আবার অ্যাসেট পাশে চলে আসি, 650 651, আমার দুইটা ব্যাংক অ্যাড হয়ে গেছে। এরপরে একটা ক্রেডিট কার্ড আমরা অ্যাড করি। হ্যাঁ, যাক, আর কেউ কোশ্চেন করে না দেখি, ভাই কোশ্চেন করছেন। হুম, ওপেনিং ব্যালেন্স দিতে হবে না ভাই? হ্যাঁ, সবাই কিছু বলতেছে না দেখি। হ্যাঁ, নাকি ওপেনিং ব্যালেন্স লাগবে না? ওকে, আসতেছে ওপেনিং ব্যালেন্সের হিসাবে। হ্যাঁ, এটা ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের লাস্ট 4 ডিজিট দিতে হয়। অ্যাকাউন্ট কোড, যেহেতু এটা লায়াবিলিটি, তাই না, লায়াবিলিটি কত দিয়ে স্টার্ট হয়েছে, 8 দিয়ে না, 802 দিয়ে, 802। কারেন্সি জিবিপি থাকুক, অ্যাড অ্যাকাউন্ট। যাই লায়াবিলিটি পাশে 802 খুঁজে পাই, নাই তো ভাই, 802 নাই তো, মাত্র না অ্যাড করলাম। হ্যাঁ, কই গেছে বলেন, সার্চ করলে খুঁজে পাবো। ওকে, ফাইন, অল অ্যাকাউন্টসে চলে আসি, 802 আসো তো। টাইপটা কি আসছে ভাই, ব্যাংক, তাহলে এটা কই পাবেন, অ্যাসেট পাশেই পাবেন। দেখেন 802, এই যে দেখছেন। এটা এখন বুঝবেন না, যখন ওপেনিং ব্যালেন্স দিব তখন বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন, ওকে, একটা অ্যাসেট অ্যাড করি, মেশিনারি।
অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্ট টাইপ কি হবে? ফিক্সড অ্যাসেট, তাই না? আচ্ছা, 652 যদি অ্যাভেলেবেল থাকে দিবেন, না হলে চেঞ্জ করে দিতে হবে। মেশিনের ডেসক্রিপশনে রাখলাম। ট্যাক্স বাই ডিফল্ট আমরা দিচ্ছি, পরবর্তী চেঞ্জ করা যাবে, নো ভ্যাট দিয়ে সেভ করে দেবেন। 652 এই যে মেশিনারি, ঠিক আছে, একটা অ্যাসেট অ্যাড করলাম। এবার আসেন একটা লায়াবিলিটি, আনআর্নড রেভিনিউ। আবার অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্ট টাইপটা কি হবে ভাই? হ্যাঁ, আনআর্নড রেভিনিউ তো ভাই, কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি এর আগে লায়াবিলিটি কত দিচ্ছে? 803 দিয়ে, 803 এই দেখছেন, ওয়েজেস পেয়েবল আছে, আপনার সিগন্যাল দিচ্ছি 4 দেন, অ্যাভেলেবল আছে, নো ভ্যাট দিয়ে সেভ করে দেন। ওকে, একটা লায়াবিলিটি দিলাম। এবার আসেন রেন্টাল ফি, এটা রেভিনিউ তাই না? 250 দিয়ে স্টার্ট করি। রেভিনিউ, রেন্টাল, রেন্টাল না, রেন্টাল ফি 250, নো ভ্যাট সেভ করে দিলাম, 250 রেন্টাল ফি। তারপরে আসেন একটা এক্সপেন্স অ্যাড করি। আর আরেকটা জিনিস বলে নিই ভাই, সাব অ্যাকাউন্ট করার কোনো অপশন নাই, ঠিক আছে? কুইক বুকসে সাব অ্যাকাউন্ট করার অপশন ছিল, জেরোতে সেটা নাই। অল অ্যাকাউন্টে আসবো, একটু সার্চ করে দেখবো, নাই, তাহলে এটাকে অ্যাড করুন। অ্যাড অ্যাকাউন্টে চলে যাই, তাহলে এটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স কত দিয়ে স্টার্ট হয়? 311, ঠিক। যেটা ফাঁকা থাকবে ওই ডিজিটটা দিতে পারো, সমস্যা নেই। ওলট পালট হলেও সমস্যা নাই ভাই, আমি জিনিসটাকে একটু সৌন্দর্য রাখার খাতিরে এক্সপেন্সেরটা এক্সপেন্সের নাম্বার দিয়ে আর কি করছি। এই দেখেন 311, এক্সপেন্সে চলে গেলাম, 311 লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফুড। তো এভাবে করে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট গুলাকে অ্যাড করতে পারবো। এখন প্রিন্ট করবেন কিভাবে? অল অ্যাকাউন্টে আগে আসবেন, আসার পরে প্রিন্ট পিডিএফ দেন। বাঁধন ভাই, এরপরে কি ভালো লাগবে না আপনার তাকে? হ্যাঁ, সে এত সুন্দর করে গোলাপ নিয়ে আপনার জন্য দাঁড়ায় আছে, যদি ভালো না লাগে তাহলে কেমনে হবে? এই যে দেখেন, এত সুন্দর করে, দেখছেন কত সুন্দর ভাবে সে আপনাকে প্রোভাইড করে দিয়েছে, একদম A4 সাইজের প্রিন্টের। কি লাগবে দেখেন, চার্ট অফ অ্যাকাউন্ট, কোম্পানির নাম, ডেট, পেজ নাম্বার সবই আছে, ইচ এন্ড এভরিথিং। ভালো না লাগে যাবে না সে কোথাও, ঠিক আছে? ওকে, এটা গেল ম্যানুয়ালি আমরা ইম্পোর্ট করলাম, ঠিক আছে? এবার আসেন বাল্ক কোয়ান্টিটিতে, যখন একের অধিক করতে যাব তখন সেক্ষেত্রে আমরা কোথায় যাব? ইম্পোর্ট অপশনে চলে যাব। এক্সপোর্ট তো হইতেছে যদি আপনি সিএসভি তে ডাউনলোড করতে চান, সিএসভি ফাইল। তো আমরা ইম্পোর্টে চলে যাই। ইম্পোর্টে যাওয়ার পরে ভাই এখানে তারা কিছু আপনাকে ইনফরমেশন বলতেছে, হোয়াট সিস্টেম আর ইউ ইম্পোর্টিং ফ্রম, অবশ্যই আপনি জিরো থেকে ইম্পোর্ট করতেছেন। ডাজ দ্য ফাইল আর ইউ ইম্পোর্টিং কন্টেইন অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার এই ফাইলের মধ্যে কি ওপেনিং ব্যালেন্স আছে কিনা। আমি সাজেস্ট করব নো বা আই ডোন্ট নো দিয়ে রাখার জন্য, হ্যাঁ। আচ্ছা, এরপরে ডান পাশে দেখেন কুইক বুকস এর মতোই এক্সাম্পল ফাইল তারা আমাকে দিয়ে রাখছে, চার্ট অফ অ্যাকাউন্ট সিএসভি ফাইল ফর ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি আর একটা নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, দুইটা আলাদা আলাদা। আপনার কোম্পানি যদি ভ্যাট রেজিস্টার্ড হয় তাহলে এই ফাইল ডাউনলোড করবেন, নন ভ্যাট হলে এটা ডাউনলোড করবেন। বলছে whether you have entered your own chart of account, exported one from your previous accounting system, or you are using a zero chart of account, you should make sure you follow a few simple guidelines. The file you import must be CSV, not Excel, ঠিক আছে? The file name of your file should end with either .csv or .txt. Be sure to include all the active accounts you used in your previous accounting system, মানে আপনার প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম থেকে
সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনার এখানে আসছে কিনা সেগুলো আপনি দেখবেন। আর অবশ্যই ফাইলের সিএসভি ফাইল হইতে হবে, ফাইলের লাস্টে ডট সিএসভি অথবা ডট টিএক্সটি ফাইল লেখা থাকতে হবে, তাহলে আমরা ভ্যাট রেজিস্টার যেহেতু এটা ডাউনলোড করে নিই। কত স্পিড দেখছেন, কুইক বুকসে কি এত স্পিডে হইতো? ওকে, ওকে, এইবার দেখেন এইখানে একটা বিপত্তি আছে। কুইক বুকসের ক্ষেত্রে আমরা কি করতাম, একেবারে সিম্পল হইতো বলেন তো, মানে ধরে শুধু হেডিংটা ধরে রেখে বাকি সব ডিলিট করে দিতাম। এখন আপনি যদি এইখানে এই কাজ করেন তাহলে কি হবে, আপনার সব চার্ট অফ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। মানে এইখানে যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলা, এগুলা আপনার অ্যাকাউন্টের চার্ট অফ অ্যাকাউন্ট আসছে, ঠিক আছে, মানে অ্যাকাউন্টে যেগুলো অ্যাক্টিভ আছে, রাইট। এখন যদি আপনি এখান থেকে ডিলিট করে দেন, এগুলো ডিলিট হয়ে যাবে, শুধু ওই তালা চিহ্ন যেগুলা সেগুলা থেকে যাবে। আপনাকে ওই জন্য বলছে বি শিওর টু অ্যাক্টিভ অল অফ ইউর অ্যাকাউন্টস মাস্ট বি ইনক্লুডেড। ঠিক আছে, তাহলে এই অ্যাকাউন্ট গুলো আপনার কি প্রয়োজন, অবশ্যই সেগুলো আপনাকে রাখতে হবে। তাহলে এখন আপনি বাল্ক কোয়ান্টিটিতে কিভাবে করবেন, দেখেন আমি একটা প্রসেস দেখাই আপনাদেরকে। আপনাদের ধরেন ব্যাড ডেপ এক্সপেন্সটা আছে কিনা আমরা একটু চেক করে দেখে আসি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। ব্যাড ডেপ এক্সপেন্স, অল অ্যাকাউন্টে আসি, ব্যাড ডেপ এক্সপেন্স, ব্যাড ডেপ এক্সপেন্স নাই, তাই না? ব্যাড ডেপ এক্সপেন্সটা আমরা অ্যাড করতে পারি। আচ্ছা আসেন একটু এক্সপেন্সের কোড নাম্বারে দেখি, 312 দিব। ব্যাড ডেপ এক্সপেন্স 312, এই যে এক্সপেন্স, তাই না? ডিরেক্ট কস্ট, কস্ট অফ গুড সোল্ড, এই যে 312, তাই না? এইখানে আমরা একটা কলাম নিব, কত, 312, নামটা কি দিব, ব্যাড ডেপ এক্সপেন্স। এটাকে ফরম্যাট পেইন্টার মেরে দেন। আর এটা আপনার জন্য কি, ব্যাড ডেপ এক্সপেন্সটা যদি চার্ট অফ অ্যাকাউন্ট মনে না থাকে তাহলে আপনি জান না, এই এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে গেলে আপনি বুঝতে পারবেন ব্যাড ডেপ এক্সপেন্স। তাহলে এক্সপেন্সের মধ্যে কি ডেপ্রিসিয়েশন আছে, ডিরেক্ট কস্ট, এক্সপেন্স আছে, ওভারহেড, তাহলে এটা কি আপনার জন্য এক্সপেন্স, তাই না? তাহলে এক্সপেন্স লেখাটাকে কপি করে নিয়ে আসেন এখান থেকে, এখানে দিয়ে দেন। আর এটা কি নো ভ্যাট, তাই না? নো ভ্যাট দিয়ে আমরা সেট করব। আর বাকি কোনো কলামই আমার জন্য ম্যান্ডেটরি না, দেখেন এগুলা স্টার মার্ক, এগুলা কি দিতে হবে, এই জন্য আমি কয়টা কলাম দিলাম, আর এগুলো ম্যান্ডেটরি। বাকিগুলো ওগুলো দরকার নাই, তো ডিসক্রিপশন ড্যাশবোর্ডে ওগুলো প্রয়োজন, আমি নো দিয়ে রাখছি। তারপরে আসেন আরেকটা আমরা যদি অ্যাকাউন্ট অ্যাড করি, হেলথ ইন্স্যুরেন্স, এটা আছে কিনা আমি এটা একটু চেক করে আসি, বা সার্ভিস রেভিনিউটা দেখে আসি, সার্ভিস রেভিনিউ থেকে দেখে আসি, অল অ্যাকাউন্টসে চলে যাই, সার্চ করি সার্ভিস রেভিনিউ, নাই, সার্ভিস রেভিনিউ নামে কি কোনো অ্যাকাউন্ট নাই, তাই না? তাহলে আমরা 201 দিতে পারি সার্ভিস রেভিনিউ। তাহলে এক্সেল ফাইলে চলে যাই, এই যে সেলস এর পরে ইনসার্ট করি 201, তাই না? 201, ফরম্যাট প্রিন্টটা দিয়ে দিই। ওকে, এটা হইতেছে আমার রেভিনিউ, এটা হচ্ছে আমার নো ভ্যাট, দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, মনে রাখবেন কোনটা কোনটা দিছি, মনে রাখেন, হ্যাঁ। ওকে, সার্ভিস রেভিনিউ দিছি, তাই না? আর কোনটা দিছিলাম, কত নাম্বার ছিল, এই যে, রাইট, সেভ করে রাখছি, হ্যাঁ। এবার আসেন ইম্পোর্ট করতে যাই, আমি ফাইলে যাব, ফাইল থেকে ব্রাউজ করব সেম ভাবেই, একদম নরমালি চার্ট অফ অ্যাকাউন্ট, দেখেন ডট সিএসভি কিন্তু ইম্পোর্ট করে দিই। এই যে এগুলো সবকিছু তারা বলে দিতেছে, সিগন্যাল তারা দিবেই, নিউ অ্যাকাউন্ট 12টা আপডেট হয়েছে, 4টা সিস্টেম অ্যাকাউন্ট আর নট আপডেট, এগুলো তারা দিয়ে দিবে, 92টা অ্যাকাউন্টস থাকবে আপনার। আমরা যেটা যেটা দিছি সেটা আছে কিনা দেখেন, 201 সার্ভিস রেভিনিউ আছে, তারপর এক্সপেন্সে গেলে আছে, তো বুঝাতে পারছি জিরোর ক্ষেত্রে যখন আপনি বাল্ক কোয়ান্টিটিতে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন, তখন আপনার যে ফাইলের যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো ডিলিট করা যাবে না। আপনার যদি প্রয়োজন পড়ে আপনি মাঝে মাঝে সেটা সিরিয়াল ওয়াইজ আপনি দিতে পারেন, ঠিক আছে, দিয়ে তারপরে একবার অ্যাড করেন। আমার কাছে মনে হয় ভাই এর থেকে ভালো আমি অ্যাড করাটাই ভালো, সিঙ্গেল সিঙ্গেল অ্যাড করাটা ভালো।
তাই না? এই কষ্ট করার থেকে। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট ম্যানুয়ালি এবং ইম্পোর্ট। অ্যাক্সেস তো দেখলাম, তাই না? এবার আসেন জিরো প্রো অ্যাডভাইজার এক্সাম। ভাই জিরো এ অ্যাকাউন্ট তো আমরা দেখলাম। ও ওপেনিং ব্যালেন্স, রাইট রাইট, ভুলে গেছি। এখন আসেন ওপেনিং ব্যালেন্স দেওয়ার দুইটা ওয়ে। একটা হচ্ছে কনভার্সন ব্যালেন্স, আরেকটা হচ্ছে রিসিভ মানি অথবা স্পেন্ড মানি। বলেন কনভার্সন ব্যালেন্স কোথায় দেখছেন? চিন্তা করেন তো। কনভার্সন ব্যালেন্স দুইবার দেখাইছি। না দাদা, এখানে এখানে কথা বলতেছে। কনভার্সন ব্যালেন্স অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে গিয়ে দেখছো। এই যে কনভার্সন ব্যালেন্স, কনভার্সন ব্যালেন্স মানে কি? আপনার ওপেনিং ব্যালেন্স এখানে বলেই দিয়েছে আপডেট অ্যাকাউন্ট ব্যালেন্স ফ্রম প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম। আপনার যদি কোনো প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম থাকে, ধরেন আপনার একটা কোম্পানি মাইগ্রেশন করতেছে, যে মাইগ্রেশন নিয়ে আপনার প্যারা খাইছেন, এখন মাইগ্রেশনের সময় আমার কাছে মনে হয় যে আপনার কাছে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স থাকলে দ্যাটস এনাফ ফর ইউর সেটআপ, তাই না? এই তিনটা জিনিসই তো দরকার। তো এই তিনটা জিনিসের যে ব্যালেন্স আছে সেগুলাকে নিয়ে এসে আপনি কনভার্সন ব্যালেন্স দিতে পারেন। এখন কনভার্সন ব্যালেন্সের ক্লাস পরে আমাদের আজকে আমরা দেখব আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওকে, ব্যাংকেরটা আপনারা একটু ভালো করে দেখেন। ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, ব্যাংকের নামগুলো আমরা দেখি। ব্যাংকের ব্যালেন্স দেওয়ারও দুইটা ওয়ে আছে, মানে যে কোনো কিছুর ব্যালেন্স দেওয়ার শুধুমাত্র ব্যাংকের ব্যালেন্স দেওয়ার ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিসিভ মানি, স্পেন্ড মানি অথবা কনভার্সন ব্যালেন্স। কিন্তু ব্যাংক ব্যতীত অন্য যে কোনো কিছুর ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন অনলি ফর কনভার্সন ব্যালেন্স। মানে ব্যাংকের ক্ষেত্রে আপনার দুইটা ওয়ে আছে, একটা রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করে, আরেকটা কনভার্সন ব্যালেন্স দিয়ে। এই ব্যাংক ব্যতীত অন্য যাবতীয় জিনিসের আপনার ওপেনিং ব্যালেন্স দিতে হবে একমাত্র কনভার্সন ব্যালেন্স দিয়ে। ঠিক আছে? আমি এইভাবে শিখি আর কি, অনেকে শুধু কনভার্সন ব্যালেন্স দিয়ে দিয়ে দেয়, কিন্তু আমি এই সিস্টেম দেখাবো। দেখেন ব্যাংকের এখানে কি আছে, রিসিভ মানি, স্পেন্ড মানি। ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট আছে, তাই না? এখন কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কি দিয়ে দিবেন, রিসিভ মানি দিয়ে দিবেন না স্পেন্ড মানি দিয়ে দিবেন বলেন তো? ব্যাংকে টাকা আসলে কি হয় ভাই? তাহলে দিবেন রিসিভ মানি দিয়ে। এই যে দেখছেন রিসিভ মানির সময় আপনার ব্যাংক চলে আসছে না? আপনার যে ইয়ে ছিল, এখানে ছিল কি আরবিএস ব্যাংক ছিল না? ওপেনিং ব্যালেন্স 1803.90, তাই না? ওকে, 1803 আরবিএস ব্যাংক সিলেক্ট করলাম, নেক্সট অপশনে চলে গেলাম। যাওয়ার পরে এইখানে ফ্রম কে নিয়ে আসতেছে, ওনার। কি সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতেছি, একা একা রিলোড নিচ্ছে, দেখছেন? ওকে, ওনার দেখেন কি সুন্দর, একদম ডিরেক্ট এখান থেকে অ্যাড করে ফেললাম কোনো ঝামেলা ছাড়াই, নির্ভেজাল, তাই না? হ্যাঁ, বুঝি নাই। কন্ট্যাক্ট লিস্টে নাই ভাই, চার্ট অফ অ্যাকাউন্ট না তাই এখানে। 22 তারিখ। এখন ডেসক্রিপশনে লিখবো ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স। কোয়ান্টিটি কত হবে 1, আর ইউনিট কত? 1803.90, 1803.90। আর অ্যাকাউন্ট কোনটা হবে বলেন তো ভাই? চার্ট অফ অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্সের সময় চার্ট অফ অ্যাকাউন্ট কোনটা হয়? জার্নাল, জার্নাল করেন না তাহলে তো পেয়ে যাবেন। হুম, ফয়সাল ভাই কি হবে? ব্যাংকের ওপেনিং ব্যালেন্স নিয়ে আসতেছেন, তাহলে এটার জার্নাল কি হবে? ক্যাপিটাল, এই যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আর নো ভ্যাট দিয়ে জাস্ট সেভ করে দিব। তাহলে কি হবে, আমার ওপেনিং ব্যালেন্সটা চলে আসবে। আবার আমি অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাই, দেখেন অ্যাসেট পাশে চলে যাই, এই যে আসছে 1803.90। আবার আমার আরেকটা ব্যাংক ছিল না, কত, $8.27। এটাও আমরা সেভিংস অ্যাকাউন্ট যেহেতু
কি দিয়ে করবো, রিসিভ না স্পেন্ড? মনজো ব্যাংক চেকিং অ্যাকাউন্ট। এত কনফিউশনে পড়লে কেমন হবে? আপনাদের স্যার ভালো করে শিখে দেন, আপনারা চান না শিখতে, আপনারা কি করতেন? এই যে কন্টাক্ট অলরেডি অ্যাড করা আছে, নভেম্বর 2023-এর 20 তারিখ, ওপেনিং ব্যালেন্স 18.27 জিবিপি। আর অ্যাকাউন্ট হবে কি ক্যাপিটাল, তাই না ভাই? জার্নালের হিসেবেই তো আসতেছে, তাই না? ব্যাংক ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, সেই হিসাবেই তো আসছে। দেখেন চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাই, অ্যাসেট পাশে দেখেন তো আসছে না দুইটা? হ্যাঁ, 1803.90 আর 8.27, তাই তো? এরপরে আসেন, একটা আমরা ক্রেডিট কার্ডের ব্যালেন্স, ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা আমরা দিব 30,345.10। এবার বলেন ক্রেডিট কার্ডের ব্যালেন্স কি দিয়ে দিব, রিসিভ মানি না স্পেন্ড মানি? ক্রেডিট কার্ড কি আপনার জন্য লায়াবিলিটি না? আপনার পকেট থেকে টাকা চলে যাবে না? হ্যাঁ, তা লায়াবিলিটি যখন আনেন তখন এটা কি হয়, ক্রেডিট হয়, ক্রেডিট হয় না? তাহলে স্পেন্ড মানি দিব। আপনি এটাকে সিলেক্ট করবেন, ক্রেডিট কার্ডটা কে নিয়ে আসতেছে, মালিক নিয়ে আসতেছে, ওনার। ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি 1, প্রাইস, আর অ্যাকাউন্ট কি হবে ক্যাপিটাল, তাই না? নো ভ্যাট, সেভ করে দেব। আবার অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাই, অ্যাসেট পাশে ছিল ওটা, তাই না? ব্যাংকটা, সরি ক্রেডিট কার্ডটা। এবার বুঝতে পারবেন, এই যে দেখেন ব্যালেন্সটা কি মাইনাস আকারে দেখাইতেছে, দেখছেন? অ্যাসেট পাশে যদি আসে, এটা নেচার কি অ্যাসেট, কিন্তু এটা আপনাকে এট দ্য এন্ড অফ দ্য ডে পে করতে হবে, এই জন্য এটা কি ব্যালেন্সটা মাইনাস আকারে আছে। বুঝাইতে পারছি? হ্যাঁ, তো ব্যাংকের ব্যালেন্সটা দেওয়া বুঝতে পারছেন। আর কনভার্সন ব্যালেন্সের ক্লাস আমাদের লাস্ট। ওকে, টিল দেন হ্যাভ সাম পেশেন্স। ওকে, এবার আসেন প্রো অ্যাডভাইজার এক্সাম দেওয়ার গাইডলাইন। এখন আমাদের জিরোর অ্যাকাউন্টের মধ্যে যখন আপনি জিরোটা লগ ইন করবেন, দেখেন আপনি যখন লগ ইন করবেন তখন কি রকম দেখা যাবে, এই যে লগ ইন করলে এভাবে দেখাবে, ঠিক আছে? এই যে লগ ইন যখন করবেন, ভাই এই যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন দেখছেন, মানে এটা হইতেছে আপনার অ্যাকাউন্ট সেভ করার জন্য। আপনার মোবাইলের সাথে একটা অ্যাপস আছে, প্লে স্টোরে পাওয়া যায়, জিরো ভেরিফাই। এই যে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে না, দেখছেন কি পরিমাণ পেরেশানিতে পড়ে গেছি আমার ওই অ্যাকাউন্ট। জানি না, দেখি আবেদন করব, যদি অ্যাকাউন্ট উদ্ধার করে দেয় তো দিল, না হলে নাই। ঠিক আছে, এটা আসলে অ্যাকাউন্টটা সেফটি হিসেবে রাখা থাকলে ভালো, যদি আপনার মোবাইলটা সাস্টেনেবল থাকে অনেকদিন এগুলা। তো আমি নট নাও দিব, দেওয়ার পরে আপনার এই যে অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, যেহেতু এটা এখন অ্যাক্টিভ আছে না, এই যে উপরে দেখবেন ডে এক এক করে কমতে থাকবে, এখন 30 দিন দেখাচ্ছে, আস্তে আস্তে 29 দিন, এভাবে করে করে টাইম শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন এক্সাম দেওয়ার জন্য আপনাকে একটা পোর্টালে যাইতে হবে, সেটা হচ্ছে জেরো সেন্ট্রাল। সেটা কি জেরো সেন্ট্রাল, এটা আলাদা একটা পোর্টাল, ওইখানে গিয়ে আপনাকে এক্সাম দিতে হবে, এইখানে না। এই যে দেখেন জেরো সেন্ট্রাল, সাপোর্টে চলে যাব। অবশ্যই লগ ইন করে রাখবেন, বাম পাশে অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন, তাহলে ডিরেক্ট নিয়ে নিতে পারে। এই যে আমি লগ ইন অপশনে যাব। আচ্ছা,
এখন এই যে দেখছেন অটোমেটিক্যাল লগ ইন নিয়ে নিছে না? এখান থেকে আসবেন লার্নিং এ, প্রসেসটা দেখে নেন। এখান থেকে আসবেন কোথায়? লার্নিং এ। লার্নিং থেকে এই যে জিরো সার্টিফিকেশন লেখা আছে না বড় অক্ষরে, জিরো সার্টিফিকেশনে চলে যাবেন। যাওয়ার পরে মাই সার্টিফিকেশন কি, আমি অ্যাকাউন্টে এখনো এক্সাম দিই নাই, আর দিব না, আমার অ্যাকাউন্ট চলে গেছে, ওটা আগে দিব না। এরপর নিচে আসলে পাবেন সার্টিফিকেশন, জিরো অ্যাডভাইজার সার্টিফিকেশন, তাই না? এখানে ক্লিক করেন। ক্লিক করলে যাদের অ্যাকাউন্ট নতুন তাদের কাছ থেকে দুটো ইনফরমেশন চাবে, এই যে টাইম জোন। ভাই বি কেয়ারফুল, এখানে যদি ভুল করেন আর ইও জীবনে আপনি চেঞ্জ করতে পারবেন না, জিরো খুব একটা ডেঞ্জারাস জায়গা। তো এখানে টাইম জোন হইতেছে বাংলাদেশ, তাই না? ঢাকা বাংলাদেশ +6 না? হ্যাঁ, এই যে ঢাকা +6, তাই না? জিএমটি +6, এই যে ঢাকা। আর কান্ট্রি হইতেছে কি? আর্জেন্টিনা না ব্রাজিল? এই যে বাংলাদেশ দিয়ে সাবমিট করে দিবেন। এই যে হ্যান্ডস আপ, উই আর মেকিং সাম চেঞ্জেস, এই যে দেখেন খুব সুন্দর, জেরো তার সার্টিফিকেশন প্রসেসে চেঞ্জ নিয়ে আসতেছে। রিটায়ার্ড অন 30 সেপ্টেম্বর 2025। ওকে, এই যে অ্যাডভাইজার সার্টিফিকেশন, এটা দেওয়ার ওয়ে হচ্ছে তিনটা, আমি বলে দিই। এক হচ্ছে সেলফ পেস্ট, মানে পড়ে 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 দেওয়া, প্রত্যেকটা লেসন থাকবে। এই যে দেখেন সেলফ পেস্ট, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা পার্ট থাকবে। প্রত্যেকটা পার্টের ভিতরে কিন্তু ভাই আবার এক একটা করে লেসন আছে। এই যে আমি একটা ওপেন করলাম, এই যে দেখেন, এই যে এখানে দুইটা লেসন, এখানে পাঁচটা লেসন, এখানে দুইটা লেসন। ঠিক আছে, মানে প্রত্যেকটা পার্টের ভিতরে কি আলাদা আলাদা করে কি লেসন আপনারা পাবেন। আপনি আবার ম্যানেজ কাস্টমার কোর্টে যান, এই যে, ঠিক আছে। এখন কোনোটার ভিতরে ধরেন আমি যে কোনো একটা ওপেন করি, কেমন দেখা যায় একটু দেখেন। এখানে কোশ্চেন গুলো হয় ভাই ডিফারেন্ট, মানে কুইজ থাকে, মাল্টিপল চয়েস থাকে, রিঅ্যারেঞ্জ থাকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে। 4 টাইপের কোশ্চেন হয়। এই যে দেখেন, এই যে পুরো একটা লেসন, পুরো একটা লেসন, এই যে এখানে আছে সম্পূর্ণটা, এই যে পুরো একটা লেসন, এই যে, এই যে দেখছেন এটা কি মাল্টিপল চয়েস না? এই যে মাল্টিপল চয়েস, এই যে। আবার পরের অপশনে যান, দেখেন কি আসে আল্লাহ জানে। এই যে পড়তে হবে, পড়ে পড়ে আস্তে আস্তে নিচের দিকে যাবেন, পুরোটা লেসন পড়ে পড়ে নিচের দিকে গিয়ে মাল্টিপল চয়েস আছে। এই যে দেখছেন ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে দেখছেন, দেখছেন ড্র্যাগ এন্ড ড্রপ, মানে এক একটা এক এক ধরনের। বা এই যে দেখেন আবার ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো, মানে এক একটা এক এক রকমের কোশ্চেন, এই যে দেখছেন চুজ। ওকে, এখন এখানে, এখানে হচ্ছে আপনার যদি সেলফ পেজ দেন, সেলফ পেজটি সর্বনিম্ন হইতেছে আপনার কয় ঘন্টা? 8 ঘন্টা। ঠিক আছে, 8 ঘন্টা করে তারপর পরীক্ষা দিতে হবে, মানে ওরা কিন্তু টাইম কাউন্টিং করবে। ঠিক আছে, আর কুইক বুকসে যেমন 80% পেলে পাস, এখানে প্রতিটা লেসনে প্রতিটা প্রশ্নের অ্যান্সারে আপনার পাস করতে হবে। এইখানে ডান পাশের কর্নারে যতক্ষণ পর্যন্ত না ব্লু টিক উঠতেছে ততক্ষণ পর্যন্ত ভাই সার্টিফিকেশন এখানে জিরোই থাকবে। একটা কোশ্চেন বাদ করলেও জিরো, চেঞ্জ হওয়ার পসিবিলিটি। হ্যাঁ, 9টা লেভেল, 9টা লেভেলের ভিতরে প্রত্যেকটার আবার আলাদা আলাদা সেকশন আছে। ঠিক আছে, আর এটা গেলে একটা ওয়ে। আরেকটা হচ্ছে লাইভ ওয়েবিনার, মানে তাদের সাথে লাইভে বসে থেকে আপনার এক্সাম দিবেন। আরেকটা হচ্ছে ফাস্ট ট্র্যাক অ্যাডভাইজার সার্টিফিকেশন অ্যাসেসমেন্ট। ফার্স্ট একটা হইতেছে আপনার 30 মিনিট সময় থাকে, 30টা কোশ্চেন থাকে, আপনার এর মধ্যে 28টা কোশ্চেনের অ্যান্সার সঠিক হইতে হবে। যদি না পারেন তাহলে এই অ্যাকাউন্টের জন্য সারা জীবনের জন্য আপনার ফার্স্ট ট্র্যাক এক্সাম বন্ধ হয়ে যাবে, একবারই সুযোগ দেয়। ঠিক আছে, এই তিনটা হইতেছে আপনার প্রসেস প্রো অ্যাডভাইজার এক্সাম দেওয়ার জন্য। বুঝতে পারছি? ওকে, আর আপনাদের সার্টিফিকেট আসলে এই যে লার্নিং অপশনে আসলে এই যে মাই সার্টিফিকেশন জিরো জায়গায় 1 দেখা যাবে। এইখান থেকে আপনার এই যে প্রিন্ট মাই জিরো সার্টিফিকেট, এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। আর জিরো সার্টিফিকেটের মেয়াদ থাকে হইতেছে আপনার মোটামুটি অ্যাপ্রক্স প্রায় 2 বছরের মতো। কই
আগের পেজ। ওকে, যাই। এই যে আপডেট নিয়ে আসে, দেখছেন? আগে ২ বছর ছিল। এই যে দেখেন, এই যে আপডেট করতেছে না? আরো আপডেট করবে। আগে ২ বছর ছিল। আমরা ২ বছর পাইছি। তো এটা হইতেছে ওই জেরোর মানে আরকি এক্সাম দেওয়ার সম্পূর্ণ প্রসিডিউর। আর নরমালি যদি আমরা পরীক্ষা দিই যে এখানে ওটা কয়বার দেওয়া যাবে বা কয়দিনে কোনটা? লক করবে? এই জেরোর সমস্যা নাই। আপনি পড়ে যতদিন মনে চায় বসে থেকে দেন। যদি আপনার অজস্র টাইম থাকে, টাইম দেখে ধরে আপনি দেন। না, আপনার ওই কোশ্চেন যখন যে লেভেলে ঢুকবেন, মানে যেই পার্টে ঢুকবেন, ওই পার্টটা কমপ্লিট করতে হবে। এটা হইতেছে নিয়ম। ধরেন ওই পার্টে না, ওই পার্টে ৪ টা কোয়েশ্চেন থাকবে। ধরেন ৪ টা কোয়েশ্চেন আছে। ৪ টা কোয়েশ্চেনই আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? ৪ টা কোয়েশ্চেন কমপ্লিট করার পরে দেন নেক্সট পার্টে আপনি যেতে হবে। যদি না করেন তাহলে দেখা যাবে যে ধরেন ২ টা অ্যান্সার করলেন, ২ টা আপনি করলেন না। তো ওই দেখা গেল ২ টা বাদ হয়ে যেতে পারে। আর এখন নতুন দেখতেছেন তো, এই মানে আপডেট তারা করতেছে। এরপরে কি আসে ভাই আল্লাহ মাহবুব জানে। ওকে।